প্রশ্ন থাকে আমরা চেষ্টা করবো আমি তোমাদের উত্তর দিতে যে কোনো প্রশ্ন। নমস্কার, অনেক অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ। আপনারা আমাদের পাশে ছিলেন, পাশে আছেন এবং আপনারা অনেক সরব ছিলেন থেকে বাংলাদেশের মাইনরিটিদের উপরে অত্যাচার হচ্ছিল। 5 আগস্টের পর থেকে আপনারা জানেন সারা বাংলাদেশ জুড়ে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় আমাদের সনাতনী ভাই বোনদের উপরে সনাতনী পরিবারের সাথে অনেক অনেক অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে। তার পরবর্তীতে আমরা যখন আমাদের একজন মুখপাত্র আমরা পেলাম, শ্রী চিন্ময় কৃষ্ণ দাস প্রভু, উনি যখন আমাদের সকল সনাতনীদের বিশ্বের বাংলাদেশ সহ বিশ্বের সকল সনাতনীদের যখন আমরা একত্রিত করতে পেরেছিলেন, তখন ওনাকে একটা বিনা অপরাধে রাষ্ট্রদ্রোহী মামলাতে ওনাকে জেলে নিয়ে যাওয়া হয়, আটক করে রাখা হয়। আমরা দুবার ওনার জামিনের চেষ্টা করেছি, ওনাকে জামিন দেওয়া হয়নি। গতকালকে ওনাকে জামিন দেওয়ার কথা ছিল, মানে আমাদের থেকে 10 জন 11 জন ঢাকা থেকে অনেক যারা বিজ্ঞ আইনজীবী ছিলেন তারা চিটাগংয়ে গেছেন, কিন্তু ওনাকে জামিন দেওয়া হয়নি। তাছাড়া ওনারা বাংলাদেশে আমাদেরকে প্রতিনিয়ত বাংলাদেশের হিন্দুদেরকে ইন্ডিয়ার দালাল বলে গালি দিচ্ছেন এবং ইন্ডিয়ার পতাকাকে আপনারা দেখেছেন, ইন্ডিয়ার পতাকাকে অসম্মান করছেন। বাচ্চাদের স্কুলের লিফলেট দিয়ে মানে জোরপূর্বক শিক্ষকদেরকে দিয়ে জোর করে ওনারা স্কুলের প্রবেশ পথে বাংলাদেশ পতাকা ভারতের পতাকা এঁকেছেন যাতে বাচ্চারা সেই পতাকাতে পা দিয়ে এগিয়ে যায়। যদিও আমরা জানি আপনাদের ত্রিপুরাতে এরকম আমাদের বাংলাদেশের মানচিত্র পতাকা অবমাননা হয়েছিল এবং সেখানে সেটার জন্য 4 জনের চাকরি থেকেও ওনারা বরখাস্ত পেয়েছেন, সরি বলেছেন। কিন্তু আমরা বাংলাদেশে সম্পূর্ণ অন্য জিনিসটা দেখতে পাই এবং আমাদের যারা হিন্দুরা বাংলাদেশে আছেন তাদেরকে প্রত্যেকদিন, শুধু এটা নতুন না, সবসময় হিন্দুদের ইন্ডিয়ার দালাল বলে গালি দেওয়া হয় এবং পরিষ্কার করে ওনারা আমাদেরকে বলছেন, বাংলাদেশের হিন্দুরা যারা আছেন তাদেরকে বলা হচ্ছে তোমরা ভারতে যাও, তোমরা ভারতের দালাল, তোমরা এই দেশ তোমাদের নয়। বর্তমানে যে এবং ওনার যে সহযোগীরা রয়েছেন তারা অবৈধভাবে বাংলাদেশ দখল করে আছেন, তাদের সাথে যুক্ত হয়েছেন জামাতে ইসলামী, হিজবুত তাহরির নামের যে জঙ্গিবাদী সংগঠনগুলো বাংলাদেশে রয়েছে তারা যুক্ত হয়েছেন এবং বাংলাদেশে শুধু, আমি বলবো না বাংলাদেশে শুধু সনাতনীরা খুব বিপদে আছেন, সেই সাথে আছেন যারা আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা, বাংলাদেশের শিক্ষকরা, বাংলাদেশের যারা হিন্দুদের পক্ষে কথা বলছেন। তাছাড়া আপনারা শুনে থাকবেন বাংলাদেশের যারা আমাদের শিক্ষকরা যারা ইউনিভার্সিটিতে শিক্ষকতা ছিলেন তাদেরকে জোরপূর্বক তাদেরকে বহিষ্কার করা হয়েছে, তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। সেই সাথে অনেক পুলিশ অফিসারকে ট্রেনিং দিয়ে নিয়োগের আগের দিন তাদেরকে সেখান থেকে পদত্যাগ করানো হয়েছে। তাছাড়া বিসিএস ক্যাডারে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, সেটা সরকারি চাকরি, একটা প্রসেসের মাধ্যমে অনেকে নিয়োগপ্রাপ্ত ছিলেন, তাদের নাম প্রকাশ করা হয়, কিন্তু গত 2 দিন আগে তাদেরকে আবার সেই পদ থেকে এবং তাদের থেকে অব্যাহতি দেওয়া হয়। মানে তারা গ্যাজেটের যে নামটা প্রকাশ হয়েছিল সেখান থেকে 167 জন হিন্দুদেরকে ওখান থেকে বহিষ্কার করা হয়, তাদের নাম পরিষ্কার করা হয়। এরকম মানসিক অত্যাচার চলছে বাংলাদেশের সকল সনাতনীদের উপরে। আমার ছোট একটা ভাই পার্থ তালুকদার, তাকে শুধুমাত্র তার সে ফেসবুকে লেখার কারণে তাকে বাড়ি থেকে তুলে নেওয়া হয় এবং তাকে আমরা পরবর্তীতে চিটাগং হসপিটালে তাকে আহত অবস্থায় আমরা ফিরে পাই। ঠাকুরের কাছে আমাদের অনেক কৃতজ্ঞতা যে আমরা হিন্দুদের কথা কোনো মিডিয়া বলছে না, সত্য কথা কেউ তুলে ধরছে না। আমরা কিছু বললে বলা হচ্ছে আমরা মিথ্যা কথা বলছি। তাছাড়া ডক্টর ইউনূস উনি বলছেন এগুলা ইন্ডিয়ার প্রপাগান্ডা। তো প্রশাসন আমাদেরকে সাহায্য করছে না। আর্মি সিসি ক্যামেরা ভেঙে দিয়ে আমাদের চিটাগংয়ে অনেক পরিবারের মানে আক্রমণ করেছিল। আক্রমণ করার আগে সিসি ক্যামেরাগুলোকে ভেঙে দিয়েছিল। তো প্রশাসনও কোনো সাহায্য সহযোগিতা করছে না, তাদের পাশে থাকছে না। আমাদের কোর্টে আমরা
আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভুকে আমরা মুক্ত করতে পারিনি জামিনে। তাছাড়া আমাদের আরো 78 জন যারা আইনজীবী রয়েছেন তাদের নামে মিথ্যা মামলা হয়েছে। তাছাড়াও আমাদের সারা বাংলাদেশে যারা আমাদের এই যুদ্ধে আছেন, যারা বাংলাদেশের হিন্দুদের অধিকার আন্দোলনের সাথে কাজ করছেন, তাদের বয়স হচ্ছে 16, 17, 18 এরকম বয়সের যারা আমাদের ভাইরা রয়েছেন বাংলাদেশে, তাদের উপরে মিথ্যা মামলা, প্রতিনিয়ত মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, যদি ফেসবুক লেখা বন্ধ না করো তোমাদেরকে আমরা মামলা দিব। এবং আসলে আপনারা আসলে সবই জানেন, আপনাদেরকে নতুন করে বলার কিছু নাই, কারণ এই ত্রিপুরা থেকেই সবচেয়ে বেশি প্রচার, সহযোগিতা, সাপোর্ট আমরা পাচ্ছি। বিশেষ করে আমরা তারা সংখ্যালঘু আছি, আদিবাসী আছি, আমরা তারাও বিভিন্ন নিয়ে জনগোষ্ঠী আছি, সবাই আমরা ত্রিপুরা থেকে সাপোর্টটা পাচ্ছি। তো এই প্রেক্ষিতে আমরা ইউনাইটেড নেশনে এবং আমরা দিল্লিতে, কলকাতাতে 5টা দাবি আমরা করেছি। আমি দাবিগুলো একটু করে শোনাবো। আমাদের প্রধান দাবিগুলো হলো, নাম্বার 1, হিন্দু, অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী ও উপজাতি জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন। আমরা বিশ্ববাসীকে জানাচ্ছি, আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই হিন্দু, ধর্মীয় সংখ্যালঘু এবং আদিবাসী উপজাতি জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করতে হবে ভারতে। এটা আমাদের একটা দাবি। দ্বিতীয় দাবি, আমাদের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হিন্দু অধ্যুষিত অঞ্চলে সুরক্ষিত অর্থাৎ প্রোটেক্টেড জোন প্রতিষ্ঠা করতে হবে। 3 নম্বরে, 1947 সালের দেশব্যাপী অসমাপ্ত জনসংখ্যা ভূমি সহ বিনিময় সম্পন্ন করে বাস্তুচ্যুত সংখ্যালঘুদের জন্য নিরাপদ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। 4 নম্বরে, ভারত উদারভাবে জাতিসংঘের শান্তিরক্ষা কোটার জন্য বাংলাদেশকে সমর্থন প্রদান করে আসছে, কিন্তু ঢাকার বর্তমান জিহাদিস্ট প্রশাসনের প্রেক্ষাপটে আমরা ভারত সরকারকে অনুরোধ জানাই যে তারা তাদের কৌশল পুনর্বিবেচনা করুক এবং তাদের অবদানকে গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলুক। পরিশেষে আমাদের 5 নম্বর দাবি, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সশস্ত্র বাহিনী যারা দেয়, সেই দেশগুলোকে নিশ্চিত করতে হবে যে তাদের সেনারা জাতিসংঘের শূন্য সহনশীলতা নীতির প্রতি অনুগত। আমরা ভারত সরকারকে অনুরোধ জানাই যে তারা জাতিসংঘ এবং অন্যান্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানায় বর্তমান অবৈধ ও শত্রু ভাবাপন্ন বাংলাদেশ প্রশাসনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে, কারণ তারা ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী ও উপজাতি জনগোষ্ঠীর মানবাধিকার ও মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এই 5টা আমাদের দাবি। আমি যদি একটু সামারি করি আপনাদের জন্য। 1 নম্বরে আমরা চাই যে জাতিসংঘ তাদের শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশে পাঠাবে। দ্বিতীয়ত, আমরা চাই যে ধরেন বাংলাদেশের বেশ কিছু অঞ্চল হিন্দু অধ্যুষিত, এখানে ম্যাক্সিমাম 46% পর্যন্ত কিছু উপজেলা। আমরা চাই ওই সমস্ত উপজেলাকে প্রোটেক্টেড করতে। তারপরে আছে আমাদের ধরেন 1971 থেকে আজ পর্যন্ত প্রায় 5,000 স্কোয়ার মাইল মানে 5,000 বর্গ কিলোমিটার জায়গা অলরেডি তারা গ্রেপ করছে। আমাদের এই জায়গাগুলো কিন্তু মালিক ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, উপজাতি তাদের। তো 5,000 স্কোয়ার মাইল কিন্তু আমরা লস করছি। তো আমাদের দাবি এগুলো আমাদেরকে ফিরে দেওয়া হবে এবং আমাদের যারা এই জায়গাগুলো লস করছে এইগুলো যাতে আমরা পুনর্বাসন করতে পারি। আর 5 নম্বরে আরেকটা জিনিস হলো, আপনাদের ধরেন বাংলাদেশ কিন্তু সবচেয়ে বেশি সৈনিক জাতিসংঘ মিশনে পাঠাচ্ছে, নাম্বার 1 বাংলাদেশ। তো আসলে এই যে বাংলাদেশ বেশি মানুষ পাঠাচ্ছে, সৈন্য পাঠাচ্ছে, এটা কিন্তু ভারতের কথা। ভারত যেহেতু বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ ছিল, ভারত জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল যেটা আছে ওটাকে বলতো যে আমরা দিব না, তোমরা সৈনিক পাঠাই। আমরা ভারতকে বলছি যে এখন যেহেতু আমাদের বাংলাদেশ নাই, আমরা বলি এটাকে নিউ পাকিস্তান। তো নিউ পাকিস্তানকে কেন ভারত তাদের কোটা দেয়? তো আমরা ভারতকে অনুরোধ করছি যে এই কোটা তাদের জন্য ফেরত দেয়, যে এটা যাতে আর বাংলাদেশকে দেওয়া না। আর লাস্ট আমরা বলছি যে আসলে যে সমস্ত দেশ শান্তিরক্ষা মিশনে সৈনিক পাঠায় তাদের একটা নীতি হলো জাতিসংঘের প্রসিডিউর, যে ওই সমস্ত দেশের সৈনিকরা কোনো মিসকন্ডাক্ট করতে পারবে না, যেমন ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন, রেপের ঘটনা, এই মানবাধিকার লঙ্ঘন করতে পারবে না সৈনিকেরা নিজে। তো আমাদের বেশ কয়েকটা ইনসিডেন্ট আছে বাংলাদেশে যে সৈনিকেরা নিজেই, যেমন দিদি যেটা বলছিলেন যে সিসি ক্যামেরা ভেঙে তারা
লুটপাট করছে সৈনিকরা নিজেই। তো এটা একটা গ্রস মিসকন্ডাক্ট। এই সমস্ত মিসকন্ডাক্টের কারণে জাতিসংঘ কিন্তু তাদের সৈনিক প্রত্যাহার করতে পারে, বাংলাদেশের সৈনিক। তো এটা তো আমি বললে হবে না, এটা অন্য একটা সদস্য রাষ্ট্রকে প্রপোজ করতেছে। তা আমরা আপনাদের মাধ্যমে ভারত সরকারকে বলতে চাই, এই যে বাংলাদেশের সৈনিকরা মিসকন্ডাক্ট করছে, এটা যাতে ভারত সরকার সিকিউরিটি কাউন্সিল উত্থাপন করে। এই আমাদের দাবি। মানে